তাহলে আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন পোয়েম, যেটার নাম হচ্ছে দ্য ডার্কলিং থ্রাশ বাই থমাস হার্ডি। পোয়েমটি শুরু করার আগে পোয়েমের ব্যাপারে কিছু জেনে নিচ্ছি। ওনার বার্থ হয়েছিলেন 1840-তে আর ডেথ 1928-এ। তিনি একজন ইংলিশ নোভেলিস্ট ছিলেন, তার মানে তিনি হি বিলংড ফ্রম ব্রিটিশ, আর তার সাথে সাথে তিনি পোয়েটও ছিলেন। হি ইজ অলসো নোন অ্যাজ ভিক্টোরিয়ান রিয়েলিস্ট। এটার মানে কি? তার মানে তিনি ভিক্টোরিয়ান, এক তো হচ্ছে ভিক্টোরিয়ান শব্দটা থেকে আমরা বুঝতে পারছি কি তিনি ভিক্টোরিয়ান কালীনের ছিলেন। এবং রিয়েলিস্ট কেন? রিয়েলিস্ট এই জন্য কারণ তিনি ভিক্টোরিয়ান লাইফস্টাইলের ব্যাপারে একদম রিয়েলিটি, মানে যা রিয়েলিটি আছে তাই দেখাতেন। মানে তখনের লাইফস্টাইল কেমন ছিল, একটু হিপোক্রিট টাইপের ছিল, সেটাই যে পরে আমরা যখন পোয়েম পড়বো সেটা তখন আমরা জানবো। কিন্তু যাই হোক, এখন থমাস হারি ভিক্টোরিয়ান এজের যে লাইফস্টাইল, একদম ট্রু লাইফস্টাইল, সেটাকে ভালোভাবে পোর্ট্রে করতো, একদম রিয়েলিস্টিক পোর্ট্রে করতো। তার জন্য তাকে ভিক্টোরিয়ান রিয়েলিস্ট বলা হতো। থমাস হার্ডি অনেক ওয়ার্কস লিখেছেন, অনেক ফেমাস ফেমাস ওয়ার্কস লিখেছেন। তিনি অ্যাকচুয়ালি মেনলি নিজের নোবেলসের জন্যই, ফেমাস নোবেলসের জন্যই বিখ্যাত। যেমন টেস্ট অফ দ্য ডিওবর ওয়াইল্ডস, তারপরে ফার ফ্রম দ্য ম্যানিং ক্রাউড, তারপরে দ্য মেয়র অফ এক্সব্রিজ। এছাড়াও আরও অনেক পোয়েম আছে, কিন্তু এখন আমাদের মেন উদ্দেশ্য পোয়েম নয়, এই সরি নোবেল নয়, পোয়েম হচ্ছে। তো এখন পোয়েমের দিকে এগিয়ে যাচ্ছে। নেক্সট, পোয়েটের ব্যাপারে আরও কিছু নতুন জিনিস জেনে নিচ্ছি, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড অফ দ্য পোয়েম। অ্যাকচুয়ালি থমাস হার্ডি একটি নোবেল লিখেছিলেন, যেটার নাম হচ্ছে জুড দ্য অবস্কিওর। কিন্তু ব্যাপার হচ্ছে, এই নোবেলটা লেখার পর তিনি অনেক ধরনের কন্ট্রোভার্সিতে ফেঁসে গেছিলেন। মানে সবাই, মানে ন্যাশনাল ওয়াইড যেটা কন্ট্রোভার্সি বলা হয়, মানে সবাই বয়কট করতে লেগে গেছিল, প্রেস থেকে নিয়ে, মিডিয়া থেকে নিয়ে, পিপল, অডিয়েন্স, ক্রিটিক, এভরিওয়ান, বেসিক্যালি এভরিওয়ান স্টার্টেড বয়কটিং হিম। তার জন্য ও মানে কমপ্লিটলি ডিপ্রেসড, ফ্রাস্ট্রেটেড আর আইসোলেটেড হয়ে গেছিলেন। মানে একা একা থাকতে লাগতো, তারপরে ডিপ্রেস ছিলেন, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন কি সোসাইটির হিপোক্রেসি দেখে। বেসিক্যালি অ্যাকচুয়ালি ওই পোয়েমটা জুড দ্য অবস্কিওর, এইখানে যে ভিক্টোরিয়ান টাইমের যে মানে লাইফস্টাইল, সেটাকে ভুলভাবে পোর্ট্রে করা হতো। কিন্তু জুড দ্য অবস্কিওর দ্য ট্রু রিয়ালিটি অফ ভিক্টোরিয়ান দেরকে পোর্ট্রে করা হয়েছিল। সেই জন্যই ভিক্টোরিয়ান পিপল বা ইংল্যান্ডই বেসিক্যালি তারা বয়কট করেছিল। এনিওয়েজ, in that frustration he sacrificed and told, I shall never write another novel. এই কথাটা তিনি বলেছিলেন কি আমি আর কোনোদিনও নোবেল লিখব না। তার যে ফেভারিট জনরা ছিল, তার যে ফেভারিট জনরা ছিল নোবেল লেখার, সেটাই তিনি স্যাক্রিফাইস করেছিলেন। তারপর 5 বছর পর তিনি একটি পোয়েম লিখলেন, আর ওই পোয়েমটাই হচ্ছে দ্য ডার্কলিং থ্রাশ। তো এইখান থেকে আমরা বুঝতে পারছি কি ওই 5 বছর পর যে পোয়েমটা লিখেছে দ্য ডার্কলিং থ্রাশ, সেই পোয়েমটার মধ্যে কতটা নিজের গ্রাজ থাকার কথা, কতটা ফ্রাস্ট্রেশন থাকার কথা, ভিক্টোরিয়ান লাইফস্টাইল, ভিক্টোরিয়ান পিপলদের যে হিপোক্রেসি, সেইটাকে মানে তুলে ধরবার একটা একটা জারিয়া বলতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আর এটার থেকে আমরা এটাও জানে নিচ্ছি কি থমাস হার্ডিকে পেসিমিস্ট রাইটারও বলা হয়। থমাস হার্ডিকে পেসিমিস্ট রাইটারও বলা হয়। যাই হোক, তা বাদ দিয়েও একটা অ্যাডিশনাল ইনফরমেশন কি থমাস হার্ডি একটি রিজিনাল নোবেলিস্টও ছিলেন, সেটাও আপনি জেনে রাখতে পারেন। এনিওয়েজ, আগে বাড়ছি। এনিওয়েজ, আরেকটা ছোট্ট জিনিস একটু বলে দিয়ে রাখছি, পেসিমিজমের কথা যখন তুলেইছি, কি থমাস হার্ডির যে পেসিমিজম বা পেসিমিস্টিক থটস, এই থটসগুলোর সোর্স কি, এই থটসগুলোর সোর্স কি, তিনি কোথা থেকে এই পেসিমিস্টিক আইডিয়াসগুলো বা থটসগুলো বা ফিলোসফিগুলো পেয়েছিলেন। বেসিক্যালি আর্থার স্কিওনপেহম বলে একজন ফিলোসফার ছিলেন। ঠিক আছে, তিনি একটি বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যান্ড রিপ্রেজেন্টেশন। এইখানেও সেম জিনিস, মানে থমাস হার্ডির যে থটস, যা আইডিয়াস, যা ফিলোসফি ম্যাচ খাচ্ছিল। তার জন্য তিনি খুবই অবসেসড হয়ে গেছিলেন, খুবই ইনফ্লুয়েন্সড, বেসিক্যালি ইনফ্লুয়েন্সড হয়ে গেছিলেন এনার থেকে।
আর তারপর থেকেই তিনি পেসিমিস্টিক রাইটিং স্টার্ট করলেন। খুব ভালোভাবে আগেও করতো, কিন্তু খুব ভালোভাবে স্টার্ট করলো, আগে বাড়ছে। তাহলে এই ছিল পোয়েটের ব্যাপারে কিছু তথ্য। কিন্তু এরপর একটু জেনে নিচ্ছি পোয়েমের ব্যাপারে বেসিক জিনিসগুলো। যেমন এটা কবে লেখা হয়েছিল, 1900। অরিজিনাল টাইটেল ছিল দ্য সেঞ্চুরিজ ডেথবেড, 1900। ঠিক আছে, এইটা হচ্ছে ওর পুরোনো টাইটেল। মানে দ্য ডার্কলিং থ্রাশ টাইটেলটা দেওয়ার আগে এই টাইটেলটা তিনি দিয়েছিলেন, দ্য সেঞ্চুরিজ ডেথবেড। এবার এই টাইটেলটার পেছনেও একটা ভালো স্টোরি আছে, কাহিনী আছে। সেটা আমরা যখন পোয়েমটা শেষ করব তখন আমরা জানতে পারবো কি এই টাইটেলটা তিনি কেন দিয়েছিলেন, দ্য সেঞ্চুরিজ ডেথবেড। মানে সেঞ্চুরির ডেথবেড। তারপর একটা ইয়ার দিয়েছে 1900। এই ইয়ারটা দেওয়ার কারণ কি সেটাও আমরা পরে জানবো। তারপর হচ্ছে 32 লাইন্স। ঠিক আছে, ব্যাপার হচ্ছে কি, চারটে স্ট্যান্জাতে ডিভাইড করা হয়েছে, আর চারটে স্ট্যান্জাতে চারটে অক্টেভ আছে। মানে প্রত্যেকটা স্ট্যান্জাতে 8টে করে লাইন। তো 8 × 4, 32 লাইন্স। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট, রাইমিং স্কিম। খুবই বেসিক রাইমিং স্কিম হচ্ছে এবি এবি আর সিডি সিডি। থিম যদি দেখি, নেচার অ্যান্ড ডেথ অফ সিভিলাইজেশন। এখানে কিন্তু বারে বারে আসছে একটা জিনিস, ডেথ অফ সিভিলাইজেশন। এরপর মাথায় একটা প্রশ্ন আসতেই পারে কি, পোয়েমটার নাম হচ্ছে দ্য ডার্কলিং থ্রাশ। দ্য ডার্কলিং থ্রাশ, এইখানে আমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস বলে দিতে চাই কি এই টাইটেলটার মানে কি, টাইটেলটার সিগনিফিকেন্স কি। তো ডার্কলিং শব্দটার মানে আপনারা সবাই জানেন ডার্ক, ডার্ক অন্ধকার, রাইট? আর অন্যদিকে থ্রাশ, থ্রাশ শব্দটার মানে কি? থ্রাশ শব্দটার মানে হচ্ছে একটি বার্ড, বার্ডের নাম হচ্ছে থ্রাশ। তো যদি মিক্স করি তো ডার্কলিং থ্রাশ মানে বলতে পারি কি অন্ধকারের পাখি বা বার্ড। ঠিক আছে, তো এই হচ্ছে সিগনিফিকেন্সটা কি সেটা আমরা জানবো পোয়েট, এই পোয়েম শেষ হওয়ার আগে আমরা ঠিক জেনে যাব। নেক্সট, পোয়েমের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করার আগে একটা ব্যাকগ্রাউন্ড আইডিয়া আপনাদের দিয়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আপনাদেরকে সব থেকে প্রথমে থমাস হার্ডির যে মেন্টালিটি, থমাস হার্ডির যে ফিলসফি, থমাস হার্ডির যে থটস, সেইগুলো আগে জানতে হবে। কি থমাস হার্ডির মাইন্ডে কি চলছিল সেই সময় যখন তিনি এই পোয়েমটা লিখেছিলেন। সেটার জন্য আমাদেরকে জানতে হবে কি পোয়েমটা লেখা কবে হয়েছিল। পোয়েমটা আমরা দেখেছিলাম কি পোয়েমটা লেখা হয়েছিল 1900-এ। তার মানে 19th সেঞ্চুরির একদম স্টার্টিং ইয়ারে, একদম স্টার্টিং ইয়ারে লেখা হয়েছিল। তার আগে 19th সেঞ্চুরি স্টার্ট হওয়ার আগে ভিক্টোরিয়ান পিরিয়ড চলছিল, ভিক্টোরিয়ান পিরিয়ড। আর আপনারা সবাই জানেন কি ভিক্টোরিয়ান পিরিয়ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে নিয়ে, আরবানাইজেশন থেকে নিয়ে এভরিথিং ওয়াজ ফ্লারিশড, রাইট? আর সেই জিনিসটারই প্রভাব থমাস হার্ডির উপর পড়েছিল। কিন্তু ভিক্টোরিয়ান লাইফস্টাইল বা ভিক্টোরিয়ান পিপল সেইটা মানে সেই প্রবলেমসগুলোকে, ওয়ার্ল্ডের যে সোসাইটির যে প্রবলেমসগুলোকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরবানাইজেশনের জন্য যে প্রবলেমসগুলো ওয়ার্ল্ডের উপর ফেস হচ্ছিল সেগুলো কিন্তু কেউ শোকেস করছিল না বা করতে চাইছিল না। তারা বেসিক্যালি হিপোক্রিট হয়ে গেছিল। কিন্তু থমাস হার্ডি সেই জিনিসটা মানতে চাইতো না। সেই কারণে তিনি ফ্রাস্ট্রেটেড ছিলেন কি যে রকমভাবে ভিক্টোরিয়ান এজটা ক্রস হয়েছে তেমনি কি ফিউচারটাও আমাদের এমনি হবে ডার্ক। আমাদের যে 19th সেঞ্চুরি এটাও কি এমনি হবে? সেই জন্যই তিনি এই পোয়েমটা লিখেছিলেন। আর প্রথম টাইটেলটাই ছিল
কি 19th সেঞ্চুরিজ ডেথ বেড বা সেঞ্চুরিজ ডেথ বেড কেন বলেছিলেন? কেন কি এই তিনি ভয় পেয়েছিলেন কি পরের সেঞ্চুরিটাও কি, মানে পরের সেঞ্চুরি সেটাও কি, মানে সেটা কি মারা গেছে, ডেথ বেডে উঠে গেছে, সেই জিনিসটা। তাহলে স্টার্ট করছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আই, এখানে আইটা কি? আই হচ্ছে পোয়েট নিজে, থমাস হার্ডি। আই লেন্ট আপন আ কপিস গেট, মানে কপিস গেট শব্দটার মানে কি? কপিস গেট মানে হচ্ছে পুরনো যে গেট থাকতো এই টাইপের, দেখতে পাচ্ছেন পুরনো যে গেট থাকতো, ঠিক আছে? মানে আগেকার দিনেও ইংল্যান্ড হলেও আগেকার দিনে যে ফেন্সগুলো, এই ফেন্সগুলো তার মানে কোনো সলিড বাউন্ডারি ওয়াল থাকতো না, ওরা মানে গাছ টাছ লাগিয়েই সেটাকে একটা ফেন্সের মতন বেড়া মতন করে দিত, ঠিক আছে? দুধারেই, দুধারে মানে চারধারেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে এগুলো। আর মাঝখানে একটা উডেন বা আয়রন গেট থাকতো, সেটাকে বলছে কপিস গেট। ওকে, তো এই হচ্ছে কপিস গেট। আই লেন্ট আপন আ কপিস গেট, মানে সেখানে এই যে যেমন এটি ধরে নিন থমাস হার্ডি হচ্ছে এইখানে বেন্ট, লিন্ট মানে হচ্ছে বেন্ট, মানে সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আই লেন্ট আপন আ কপিস গেট when frost was spectre grey। এখানে ফ্রস্ট শব্দটার মানে আপনারা জানেন, ফ্রস্ট মানে হচ্ছে আইস, ধরে নিন আইস, ঠিক আছে? আইস ওয়াজ স্পেক্টার গ্রে। ফ্রস্টের কালার কি, আইসের কালার কি, হোয়াইট। কিন্তু পোয়েট বলছেন না, ফ্রস্ট হোয়াইট নয়, সেটা হচ্ছে স্পেক্টার গ্রে। স্পেক্টার শব্দটার মানে হচ্ছে ঘোষলি, আর গ্রে মানে গ্রে কালারের। ওকে, মানে এমন মনে হচ্ছিল যেন ফ্রোস্ট বরফটাও ভূতের মতন গ্রে হয়ে গেছে। এইখানে থমাস হার্ডি অ্যাকচুয়ালি ফ্রোস্ট মানে 19th সেঞ্চুরিকে বলছে, 19th সেঞ্চুরিকে বলছে, বা মানুষজনকে বলছে কি তারা তাদের যে অরিজিনাল কালার ছেড়িয়ে সেটা ছাড়িয়ে ঘোস্টের মতন হয়ে গেছে বা গ্রে কালারের হয়ে গেছে, ঠিক আছে? তারপর কি বলছে? অ্যান্ড উইন্টার্স ড্রেগস, অ্যান্ড উইন্টার্স ড্রেগস, উইন্টারের যে ড্রেগসগুলো। এবার ড্রেগস শব্দটার মানে কি? ড্রেগস মানে আপনারা জানেন কি, যখন আমরা চা খাই তখন যে লাস্ট রিমেন্সগুলো আমরা চায়ের কাপের মধ্যে রেখে দিই, সেইগুলোকে বলছে ড্রেগস। তো উইন্টারের ড্রেগ মানে লাস্ট পার্ট। তো মানে বছরের লাস্টে কি আছে? ডিসেম্বর, আর ডিসেম্বরের একদম লাস্ট ডেজগুলো, ঠিক আছে? তো উইন্টার্স ড্রেগস সেটাকেই বলা হচ্ছে। অ্যান্ড উইন্টার্স ড্রেগস মেড ডেসোলেট, ডেসোলেট মানে হচ্ছে লোনলি, ডেসোলেট মানে হচ্ছে লোনলি। ওকে, ডেসোলেট মানে হচ্ছে লোনলি। উইন্টার্স ড্রেগস মেড ডেসোলেট মানে উইন্টার্স ড্রেগস মানে এই ক্রিসমাসের টাইমগুলো, ধরে নিন ক্রিসমাসের টাইমগুলোও পুরো লোনলি হয়ে গেছে। মানে যে টাইমে এত ফান এত সেলিব্রেশনস থাকা উচিত, কিন্তু সেই টাইমটাও একদম পুরো লোনলি হয়ে গেছে, আইসোলেটেড হয়ে গেছে। কেন, কার জন্য আইসোলেটেড হয়ে গেছে? পুরো ওয়ার্ল্ডের জন্য না, থমাস হার্ডির জন্য। এখানে সব থেকে প্রথমে থমাস হার্ডি নিজের ব্যাপারে বলেছেন আই। কেন, কেন কি তিনি আইসোলেট হয়ে আছেন, তিনি ডিপ্রেসড হয়ে আছেন, তিনি পুরো ওয়ার্ল্ডের থেকে একা এই যে এখন লিভ করছে, স্টে করছে, তার জন্য এখন কোনো জয় নেই, কোনো হ্যাপিনেস নেই, কোনো সেলিব্রেশনস নাই, নাথিং। তার জন্য তার সেলিব্রেশন বলে জিনিসটাই তিনি ভুলে গেছেন। ক্রিসমাস এসছে উইন্টারের লাস্ট দিনে, সেই টাইমে পুরো পৃথিবী এনজয় করে, কিন্তু থমাস হার্ডি ডেসোলেট হয়ে আছেন, লোনলি হয়ে আছেন। দ্য উইকনিং আই অফ ডে, উইকনিং আই অফ ডে মানে কি? সান, মানে এইখানে সূর্যটা ডুবছে আপনি দেখতে পাবেন, মানে ইভিনিং, মানে টাইমটাও এখানে ইন্ডিকেট করে দিয়েছে পোয়েট কি এটা ইভিনিং টাইম হচ্ছে। দ্য উইকনিং মানে सूरज डूब रहा है, द উইকনিং আই অফ ডে। নেক্সট, এরপর দেখুন নেক্সট চারটে লাইন,
কি ইমাজিন করুন এমন একটা জায়গা, বাট ডেজার্টই ধরুন, মানে পুরো ওয়ার্ল্ডটা ড্রাই হয়ে গেছে। উইন্টারের সময় কেমন হয়, পাতা ঝরে থাকে, ল- যে ট্রিজগুলো থাকে সেগুলো উইদাউট লিফ থাকে, লিফলেস থাকে। তো এমন মনে হয় তারা লিফলেস সাথে সাথে লাইফলেসও হয়ে গেছে। ঠিক আছে, চারদিকে যেদিকে তাকাবেন, পুরো আকাশের দিকে যদি তাকাবেন, তো ওই যে ট্রিজের যে ব্রাঞ্চগুলো এমন মনে হবে কি যে ট্যাঙ্গেল মানে হচ্ছে এলোমেলো। ভাইন স্টেমস, ভাইন স্টেমস মানে হচ্ছে ক্রিপার্স বেসিক্যালি, মানে হয় না ক্রিপার্স, মানে ক্লাইম্বার্স যেগুলোকে বলা হয়। ঠিক আছে, তো সেইগুলো, তো এমন মনে হচ্ছে যেন স্কাইটাকে স্ক্র্যাচ করে দিয়েছে। স্কোর মানে হচ্ছে স্ক্র্যাচ। তো গাছের ডালগুলো এমন মনে হচ্ছে যেন আকাশটাকে স্ক্র্যাচ করেছে। ঠিক আছে, তেমনি মনে হচ্ছে, মানে পোয়েটার ইমাজিনেশন তাই। লাইক স্ট্রিংস অফ ব্রোকেন লায়ার্স। লায়ার শব্দটার মানে আপনি জানেন কি, মিউজিক্যাল একটা ইনস্ট্রুমেন্টের নাম। কিন্তু যে তারগুলো, মানে গিটারের মতন অনেকটা, তো সেটার যে তারগুলো সেগুলো ব্রেক হয়ে গেছে। তো ব্রোকেন স্ট্রিংস এর মতন লাগছে ব্রাঞ্চেস গুলো। মানে কি সুন্দর পোয়েটার ইমাজিনেশন, রাইট? তারপর কি বলছে, অ্যান্ড অল ম্যানকাইন্ড দ্যাট হন্টেড নাই, অ্যান্ড অল ম্যানকাইন্ড দ্যাট হন্টেড নাই। নাই শব্দটার মানে কি? নাই শব্দটার মানে হচ্ছে নিয়ার বাই। নাই শব্দটার মানে হচ্ছে নিয়ার বাই। হ্যাড সট দেয়ার হাউস হোল্ড ফায়ার্স। এই দুটো লাইন একসাথে পড়তে হবে, তবে আমরা রিয়েল মিনিংটা জানতে পারবো। মানে অ্যাকচুয়ালি এইখানে ভিক্টোরিয়ান পিপলদেরকে বলা হয়েছে কি, যে মানুষগুলো, ম্যানকাইন্ড, যে মানুষগুলো এক সময় নিজের লাইফস্টাইল, নিজের রিচ লাইফস্টাইল, নিজের ফ্যান্সি লাইফস্টাইল দেখাবার জন্য চারদিকে হন্টেড, একদম ভূতের মতন ঘুরতো, তারা তারা এখন নিজেদের হাউস হোল্ড ফায়ার্সের ওখানে বসে আছে, বা ইন সার্চ। ঠিক আছে, শর্ট মানে হচ্ছে তারা খুঁজছে হাউস হোল্ড ফায়ার। তার মানে কি, তারা বেসিক্যালি ভিক্টোরিয়ান পিপলরা প্রথমে খুব পার্টি করতো, এই করতো ওই করতো, কিন্তু এখন তারা ডোমেস্টিক লাইফে ফিরে এসছে। ডোমেস্টিক লাইফে ফিরে এসছে, হ্যাড সট দেয়ার হাউস হোল্ড ফায়ার্স। ঠিক আছে, নেক্সট। যাই হোক, নেক্সট স্ট্যান্জাতে চলে এলাম। আপনারা দেখলেন কি, আগের স্ট্যান্জাতে আমরা ড্রাই বা লাইফলেস ব্রাঞ্চেসের কথা বলেছিলাম, ট্রিজের কথা বলেছিলাম। সেম জিনিসটা এখানেও পোয়েট বলেছেন কি, দ্য ল্যান্ডস শার্প ফিচার্স, মানে প্রকৃতির যে শার্প ফিচার্সগুলো। এবার প্রকৃতির মধ্যে শার্প ফিচার্সগুলো কখন আসে? যখন ড্রাই হয়ে যায়, পুরো মাটি যখন ফেটে যায়, রাইট? যখন ফেটে যায়, ট্রিজের মধ্যে যখন কোনো লিভ থাকে না, তখন ব্রাঞ্চেসগুলো একদম পুরো শার্প এজেসগুলো দেখায়। ঠিক আছে, মাউন্টেন্সগুলো একদম পুরো শার্প দেখায়। তো সেই জিনিসগুলোই বলছে, জল শুকিয়ে যায়। ঠিক আছে, দ্য ল্যান্ডস শার্প ফিচার্স, দেখে এমন মনে হচ্ছে যেন, সিমড টু বি দ্য, এটা খুব ইম্পর্টেন্ট লাইন কিন্তু, দ্য সেঞ্চুরিজ কপস আউটল্যান্ড। দ্য সেঞ্চুরিজ কপস আউটল্যান্ড। কপস মানে হচ্ছে ডেড বডি, আর সেঞ্চুরি মানে আপনি জানেন 19th সেঞ্চুরির কথা এখানে বলা হচ্ছে। 19th সেঞ্চুরির কথা এখানে বলা হচ্ছে, 19th সেঞ্চুরি। এমন মনে হচ্ছে ল্যান্ডের যে শার্প ফিচার্সগুলো দেখে এমন মনে হচ্ছে যেন সেঞ্চুরি বা 19th সেঞ্চুরিটা মারা গেছে। 19th সেঞ্চুরিটা মারা গেছে, রাইট? 19th সেঞ্চুরি মারা গেছে। হিজ ক্রিপ্ট। ক্রিপ্ট শব্দটার মানে কি? ক্রিপ্ট শব্দটার মানে হচ্ছে, যখন খ্রিশ্চানিটিতে যখন মানুষ মারা যায়, তখন মাটির মধ্যে একটা হোল খোদা হয়, রাইট? আর তার মধ্যেই ডেড বডিটাকে রাখা হয়, বা কফিনটাকে রাখা হয়। তো সেই হোলটাকে বলা হচ্ছে ক্রিপ্ট।
তো যাই হোক, এটা হচ্ছে হোল, তার মধ্যে 19th সেঞ্চুরি এখানে বেসিক্যালি শুয়ে আছে বা লাশ পড়ে আছে। হিজ স্ক্রিপ্ট, দ্য দ্য ক্লাউডি ক্যানোপি। এরপর ইমাজিন করুন কি এইখানে যে স্ক্রিপ্টটা আছে তার মধ্যে 19th সেঞ্চুরি, আর তার উপরেই পুরো ক্লাউডের একদম পুরো ক্যানোপি হয়ে গেছে, মানে ক্লাউড একদম পুরো আকাশে একদম পুরো কালো মেঘ একদম হয়ে গেছে। ইমাজিন করুন একদম কতটা হন্টেড আর কতটা ডিপ্রেসিং এনভায়রনমেন্টটা হচ্ছে। ঠিক আছে, কেউ মারা গেছে আর উপরে একদম পুরো ক্লাউডি এনভায়রনমেন্ট, মানে ক্লাউড একদম পুরো ক্যানোপি করে দিয়েছে। ঠিক আছে, ক্যানোপি মানে হচ্ছে শেড, গাছের যে শেড হয় তেমনি ক্লাউড নিজের শেড বানিয়ে দিয়েছে, মানে পুরো বলতে যেটাই চাইছে কি স্কাইটা পুরো ক্লাউডে ভরে আছে। ঠিক আছে, দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, এমন কি হাওয়াও বয়েছে, এমন কি হাওয়াও বয়েছে। ঠিক আছে, এমন মনে হচ্ছে যেন উইন্ডটা ডেথ ল্যামেন্ট গাইছে, মানে যে 19th সেঞ্চুরিতে যে মারা গেছে তার শোকে উইন্ডটাও গাইছে। ঠিক আছে, নেক্সট, দ্য এনশিয়েন্ট পার্লস অফ জার্ম অ্যান্ড বার্থ। এই কথাটার মানে কি? জার্ম এখানে পোকা নয়, জার্ম মানে হচ্ছে জার্মিনেশন, জার্মিনেশন মানে হচ্ছে অঙ্কুরিত হওয়া। যখন মানে ওইখান থেকে তো প্লান্টস, যে কোনো প্লান্টস জার্মিনেশন হয়ে তো ওই যে মানে স্টার্ট হয় তাদের লাইফ। ঠিক আছে, প্লান্টসদের জন্য জার্মিনেশন আর হিউম্যানস বা অ্যানিমালসদের জন্য বার্থ। তো এই দুটোই হচ্ছে লাইফের সোর্স বলতে পারি আমরা। ঠিক আছে, অরিজিন। তো এককালীন এটাই ছিল আমাদের পালস। এককালীন, পোয়েট কিন্তু খুব স্পেসিফিক, বলছে কি এককালীন মানে এনশিয়েন্ট টাইমসে এককালীন জার্মিনেশন আর বার্থ এটাই ছিল লাইফের একমাত্র পালস, মানে একমাত্র সোর্স, যেটা এখন কি হয়ে গেছে, ওয়াজ শ্রাঙ্কেন হার্ড অ্যান্ড ড্রাই, যেটা এখন শক্ত হয়ে গেছে, শুকিয়ে গেছে। ঠিক আছে, মানে ওই মানে এইখানে মানুষ তো বার্থ হবেই, প্লান্টসও জার্ম হচ্ছে, কিন্তু এখানে বলতে এটাই চাইছে কি সোসাইটির যে মোরাল ভ্যালুসগুলো, মোরাল ভ্যালুসগুলো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো মারা গেছে। অ্যান্ড এভরি স্পিরিট আপন আর্থ সিমড ফার্ভারলেস অ্যাজ আই। এইখানে কিন্তু কোনো ম্যানকাইন্ড বলেনি, কোনো মানুষকে বলেনি, এখানে বলছে স্পিরিট। স্পিরিট মানে হচ্ছে আত্মা। আর্থের মধ্যে প্রত্যেকটা আত্মা, প্রত্যেকটা স্পিরিট সিমড ফেভারলেস, ফেভারলেস নয়, ফার্ভারলেস। ফার্ভারলেস শব্দটার মানে কি? ফার্ভারলেস শব্দটার মানে হচ্ছে কি তাদের মধ্যে আর কোনো এনথুজিয়াজম নেই, তাদের মধ্যে আর কোনো প্যাশন নেই, তারা হারিয়ে ফেলেছে সেই প্যাশনটা। লাইফের যে একটা প্যাশন হয়, লাইফ লিভিংয়ের যে একটা প্যাশন হয়, সেই প্যাশনটা, এনথুজিয়াজমটা তারা হারিয়ে ফেলেছে। অ্যাজ আই, অ্যাজ আই, এখানে পোয়েট নিজের কথাও কিন্তু বারে বারে বলছে কি থমাস হার্ডি নিজেও লাইফ লিভিংয়ের যে এনথুজিয়াজমটা, প্যাশনটা, সেটা হারিয়ে ফেলেছে। ওকে, নেক্সট, নেক্সট অ্যান্সার। হঠাৎ করে এত কিছু হচ্ছিল, এত খারাপ জিনিস হচ্ছিল, 19th সেঞ্চুরি মানে সেঞ্চুরিটা মারা গেছে, উইন্ড বইছে, ল্যামেন্ট সং। ঠিক আছে, ঠিক সেই সময় হঠাৎ করে কোনো একদিক থেকে একটা ভয়েস শুনতে পেল। অ্যাট ওয়ান্স আ ভয়েস অ্যারোজ অ্যামং। পোয়েট হঠাৎ করে একটা ভয়েস শুনতে পেল। ভয়েসটা কার? দ্য ব্লিক টুইগস ওভারহেড, মাথার ওপরে ব্লিক টুইগের থেকে আসছে এই আওয়াজটা। ব্লিক শব্দটার মানে কি? ব্লিক শব্দটার মানে হচ্ছে ড্রাই। একটু আগে দেখলাম কি চারদিকে যেদিকে তাকাবেন সেই দিকের লাইফলেস হয়ে গেছে পুরো, গাছ পাতা এভরিথিং। তো যে টুইগসগুলো, আমি আরেকবার ড্র করে দেখিয়ে দিচ্ছি হালকা। ঠিক আছে, তো যে ড্রাই টুইগসগুলো ছিল, ড্রাই যে ব্রাঞ্চেসগুলো ছিল, তো কোনো একটা ব্রাঞ্চের মধ্যে
বা উপরে, ওভারহেড মাথার উপরে, এইখানে এই যে পোয়েট আছেন, ঠিক আছে, তার মাথার উপরে ব্লিক টুইক, ব্লিক মানে হচ্ছে ড্রাই বা লাইফলেস, ওই ব্রাঞ্চেস এর ওপরে কি ছিল, ইন দ্য ফুল হার্টেড ইভেন সং, একজন, মানে নিচের, মানে আর্থের মধ্যে এইখানে এত খারাপ জিনিস চলছিল পুরো, মানে মানুষ মারা গেছে, মানুষের মোরালিটি মারা গেছে, এমনকি পোয়েট বলছেন কি পুরো সেঞ্চুরিটাই মারা গেছে। এত খারাপ সময় পোয়েট কি বলছে, পোয়েট বলছে কি মাথার ওপরে কেউ একজন আছে যে নিজের ফুল হার্ট, মানে মন ভরে তিনি গাইছে, মন ভরে তিনি গাইছেন, কে হচ্ছে সেটা আমরা এখনো জানি না। মন ভরে কেউ একজন গাইছে এই মাথার উপরে যে একটা ব্লিক টুইক আছে তার, সেইখান থেকে। ইভেন সং, ইভেন সং মানে হচ্ছে ইভিনিং সং, ইভিনিং সং, ঠিক আছে, মানে এটা বেসিক্যালি একটা বিবলিক্যাল রেফারেন্স হচ্ছে কি, মানে বাইবেলে ইভিনিং, মানে মর্নিং আর ইভিনিং সং গাওয়া হয়, ঠিক আছে, তো তার জন্য ইভিনিং সং মানে প্রতীক হচ্ছে, সিম্বল হচ্ছে অফ জয়। নিচে পোয়েট লিখেও দিয়েছেন কি অফ জয় ইনলিমিটেড, ইনলিমিটেড মানে আনলিমিটেড হচ্ছে বেসিক্যালি, এটা আর্কাইক ওয়ার্ডস হচ্ছে, পুরনো ওয়ার্ডস হচ্ছে, যেটা আজকাল সেই ওয়ার্ডসগুলোর প্রচলন নেই, ঠিক আছে। মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে, কি চারদিকে যখন সবাই ড্রাই হয়ে গেছে, সবাই যখন মারা গেছে, সবার মোরালিটি যখন ইয়ে হয়ে গেছে, তখন মাথার ওপর থেকে কোনো একটা ড্রাই টুইগের ওপর, ব্রাঞ্চের ওপর কেউ একজন ইভিনিং সং গাইছে, আর সেই সংটার মধ্যে আছে আনলিমিটেড জয়, ঠিক আছে, আনলিমিটেড জয়। সেইটা শুনে পোয়েট আশ্চর্য হয়েছিলেন। নেক্সট জানা যাবে কে গানটা গাইছিল। নেক্সট জায়গাটাতে চলে আসছি, এবার এখানে আমরা জানতে পারবো গানটা অ্যাকচুয়ালি গাইছিল কে। প্রথম লাইনেই পোয়েট বলে দিয়েছেন কি এইখানে আছে অ্যান এজড থ্রাশ। থ্রাশ শব্দটার মানে প্রথমে পোয়েমের স্টার্টিংয়ে আপনাদেরকে বলে দিচ্ছি, থ্রাশ মানে হচ্ছে একটি পাখির নাম, থ্রাশ একটি পাখির নাম, কিন্তু ওই থ্রাশটার ব্যাপারে, ওই পাখিটার ব্যাপারেও কিছু ক্যারেক্টারিস্টিক্স এইখানে পোয়েট বলে দিয়েছেন। এক হচ্ছে যে তিনি, তিনি মানে এই পাখিটা এজেড ছিলেন, এজেড ছিল মানে বয়স্ক ছিল। ভালো করে ক্যারেক্টারিস্টিক্সগুলো শুনবেন, এজেড ছিল, বয়স্ক ছিল, ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে উইক, ফ্রেল মানে হচ্ছে উইক, গন্ট, গন্ট শব্দটার মানে হচ্ছে, আমি লিখে দিচ্ছি, আচ্ছা বাদ, ফ্রেল মানে হচ্ছে উইক, গন্ট শব্দটার মানে হচ্ছে থেন, মানে ক্ষুধার ইয়েতে মানে একদম পুরো শুকনো পাতলা হয়ে গেছে, থেন, অ্যান্ড স্মল। চারটে ক্যারেক্টারিস্টিক্স পেলাম আমরা বার্ডটার ব্যাপারে, থ্রাশের ব্যাপারে। কি কি? এক হচ্ছে এজেড, ফ্রেল মানে উইক, গন্ট মানে থেন, আর স্মল। ওকে, ইন ব্লাস্ট, বেরফেল্ট, প্লাম, এখানে তিনটে ওয়ার্ড আছে। ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে হচ্ছে দেখবেন যখন স্নোই কোনো রিজনে, মানে উইন্টারের টাইমে যখন, যেখানে বরফ পড়ে, তখন বরফের কীরকম একটা স্টর্ম বয়, ঠিক আছে, তো ওইগুলোকে বলে ফ্রোস্ট ব্লাস্ট, মানে বরফের ঝড় বলতে পারি, ঠিক আছে, তো ওটাকেই ইন ব্লাস্ট, বেরফেল্ট, প্লাম, এই দুটোর মানে কি? বেরফেল্ট, প্লাম, এটার মানে হচ্ছে কি যখন ঝড়টা বইছে তখন যে এই পাখিটার যে ফেদার্সগুলো তখন মানে উড়ছে, মানে উড়ে একদম পুরো তছনছ হয়ে গেছে, মানে যখন হাওয়া বয় খুব জোরে, এক্সট্রিম জোরে, তখন পাখিদের কীরকম অবস্থা হয়, তাদের ফেদারগুলো একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে যায়, ঠিক আছে, সেই রকম এইখানেও হয়ে গেছে থ্রাশের সাথে, এইখানেও থ্রাশের সাথে কি এমন একটা ঝড় বয়েছে, ভিক্টোরিয়ান এজের কথা বলা হচ্ছে, এমন একটা ঝড় বয়েছে কি থ্রাশের ফেদারগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে, থ্রাশের ফেদারগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে।
had chosen thus to fling his soul, এবং তাই ওই সেই পাখিটা কি ডিসাইড করলো, কি চুজ করলো, টু ফ্লিং হিজ সোল আপন দ্য গ্রোয়িং গ্লুম, মানে চারদিকে, গ্লুম মানে হচ্ছে স্যাডনেস, চারদিকে যে স্যাডনেস এত গ্রো হচ্ছে, বাড়ছে দিনের পর দিন, সেইগুলো শেষ করার জন্য বা সেইগুলোকে কভার করার জন্য সে নিজের মন ভরে গাইবে। ফ্লিং হিজ সোল, নিজের মন ভরে গাইবে, যাতে আবার করে এই দুঃখের মাহলটা ছড়িয়ে, এই দুঃখের মাহলটা ছাড়িয়ে একটা খুশনুমা মাহল স্টার্ট হয়ে যায়, একটা ভালো এনভায়রনমেন্ট, আগের মতন ভালো এনভায়রনমেন্ট স্টার্ট হয়ে যায়। তার জন্য সে মন ভরে গাইছে, একটা হোপ আছে ওর, ওর একটা হোপ আছে, তার জন্য সে মন ভরে গাইছে। নেক্সট, কিন্তু অন্যদিকে পোয়েট কিন্তু এখনো পেসিমিস্টিক রয়েছে। থমাস হার্ডি পোয়েট কিন্তু এখনো পেসিমিস্টিক রয়েছে। সে বলছে যে দেয়ার ইজ নো কজ বা লিটল কজ, কিসের জন্য, ফর ক্যারলিংস। ক্যারলিংস শব্দটার মানে হচ্ছে ক্রিসমাস সংস, ঠিক আছে, ক্রিসমাস সংস, ক্রিসমাসের টাইমে যে সংসগুলো গাওয়া হয়, মানে বেসিক্যালি এটা একটা সেলিব্রেশন গান বলতে পারি, ঠিক আছে, জিঙ্গল বেলস এগুলো হচ্ছে ক্যারলিংস, মানে সেটাই এখন পোয়েট বলছে কি দেয়ার ইজ ভেরি লিটল কজ, দেয়ার ইজ ভেরি লিটল রিজন ফর এনজয়মেন্ট, এনজয় করার, গান গাওয়ার খুবই কম রিজন আছে আমার কাছে, অফ সাচ এক্সটেটিক সাউন্ড, মানে এত যে মধুর তুমি গাইছো, পাখিটাকে বলছে এত যে মধুর তুমি গাইছো, এত যে সুন্দর তুমি গাইছো, তোমার মধ্যে একটা হোপ আছে কি তুমি আবার এই গ্লুমি মাহলটাকে আবার তুমি আগের মতন খুশনুমা করে দেবে। কিন্তু আমার কাছে এত সেলিব্রেশনে তোমার যে সাউন্ডের মধ্যে যে একটা ফান আছে, তোমার সাউন্ডের মধ্যে যে একটা এক্সটেসি আছে, তোমার সাউন্ডের মধ্যে যে একটা হ্যাপিনেস আছে, তোমার কাছে থাকতে পারে, আমার কাছে নেই। আমার কাছে কিন্তু খুব লিটল কজ আছে, আমার কাছে কোনো রিজন নেই, আছে তো খুব কম রিজন আছে। এই এই সেলিব্রেশন করার আমার এখন টাইম নেই, ঠিক আছে। was written on terrestrial things afar or nigh around, আর এই কারণগুলো, মানে আমার কাছে যতটুকু কারণ আছে এইগুলো was written on terrestrial things afar or nigh around, সেই কারণগুলো খুবই দূরে লেখা আছে, অ্যাফার মানে খুবই দূরে, আর নাই অ্যারাউন্ড মানে নাই অ্যারাউন্ড মানে নিয়ার বাই অ্যারাউন্ড, মানে যে মানে এখন ধারে পাশে আমি দেখতে পাচ্ছি না কোনো কারণ, বলতে এটাই চাইছি ইন শর্ট কি আর্থের মধ্যে, পুরো টেরেস্ট্রিয়াল ইয়ের মধ্যে আমি ধারে পাশে কোনো রিজন দেখতে পাচ্ছি না কি এখন আমি সব কিছু ভুলে এনজয় করব, সেলিব্রেট করব, আমার কাছে কোনো রিজন নেই, সরি। লাস্ট স্ট্যান্জাতে পোয়েট কি বলছে দেখুন, that I could think there trembled through his happy good night air some blessed hope whereof he knew and I was unaware। বলছে ট্রেম্বল শব্দটার মানে হচ্ছে প্যাশনেট, প্যাশনেট, ঠিক আছে। আর গুড নাইট এয়ার মানে বেসিক্যালি ওই পাখিটার গানটা, ঠিক আছে, বার্ড সং, ওই পাখিটার গানটাকে বলা হচ্ছে গুড নাইট এয়ার। এটা মনে রাখার বিষয়, গুড নাইট এয়ার মানে কি, এটা প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। তো এনিওয়েজ, দ্যাট আই কুড থিঙ্ক দেয়ার ট্রেম্বলড থ্রু হিজ হ্যাপি গুড নাইট এয়ার, মানে আমার মধ্যে, মানে আমি, দ্যাট আই কুড থিঙ্ক, আমি ভাবতেও পারছি না, মানে ওই প্যাশনটা, ওই মানে কোন এনথুজিয়াজমে, কোন প্যাশনে তুমি এত হ্যাপি গুড নাইট ইয়ারটা গাইছো, এত হ্যাপি তুমি গানটাকে গাইছো, আমি তো সেটা ভাবতেও পারছি না, আমি তো সেটা ভাবতেও পারছি না তুমি এত প্যাশনেটলি, এত এনথুজিয়াস্টিকলি তুমি কি করে গানটা গাইতে পারছো। হতে পারে সাম ব্লেসড হোপ ওয়্যার অফ হি নিউ, এইখানে লাস্ট দুটো লাইন কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এইখানে পোয়েট কিন্তু বলছে কি হতে পারে, হতে পারে কি তুমি, মানে বার্ডটাকে বলছে হতে পারে বার্ডটা নিশ্চয়ই কোনো হোপ নিয়ে এসছে, হোপ নিয়ে এসছে,
কি ভবিষ্যতে ফিউচারে আপকামিং যে সেঞ্চুরি আসছে 19th সেঞ্চুরি, এখানে নিশ্চয়ই কিছু ভালো হবে, নিশ্চয়ই কিছু ভালো হতে পারে, যেটা হয়তো ও জানে, হয়তো পাখিটা জানে, ওয়্যার অফ হি নিউ, কিন্তু আমি এখনো আনঅ্যাওয়্যার আছি, অ্যান্ড আই ওয়াজ আনঅ্যাওয়্যার। হতে পারে পাখিটা নিশ্চয়ই কোনো হোপ নিয়ে এসছে, কিছু ভালো হবে সেটা ও জানে হয়তো, কিন্তু আমি এখনো জানি না। সাম ব্লেসড হোপ ওয়্যার অফ হি নিউ অ্যান্ড আই ওয়াজ আনঅ্যাওয়্যার। পোয়েমটা শেষ হয়ে গেছে। কেমন লাগলো সেটা বলবে। থ্যাংক ইউ।